আসি। আজ ৭ই মে, আজ থেকে ১৭ বছর আগে ২০০৭ সালের ৭ই মে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি দেশে ফিরে এসেছিলেন। কি ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো। আমরা আলোচনার শুরুতেই ২০০৭ সালের ৭ই মে বঙ্গবন্ধু কন্যা লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে যে ভাষণ দিয়েছিলেন তার কিছুটা অংশ আমরা দেখে আসি। ২০০৭ সাল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার একের পর এক মিথ্যা মামলা দেয় তার নামে। সে মামলা মোকাবেলায় দেশে ফিরতেও নিষেধাজ্ঞা দিয়ে রাখে তারা। They filed case against me. I want to face the case. They issue warrant against me. Even I am ready to go to jail, but I want to go back to my country. আমরা এতক্ষণ দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনের বিমানবন্দরে যে বক্তৃতা দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন, তার কিছুটা অংশ আমরা এখন একটু দেখে নিতে পারি। আরেকটি ভিডিও ক্লিপ ২০০৭ সালের ৭ই মে সে দিনের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কি ব্যক্ত করেছিলেন। আমি দেশে ফিরে যেতে পারবো, এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া। এবং এর জন্য আমি আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি, এবং বিশেষ করে মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়া, তারা যেভাবে সাপোর্ট দিয়েছে, বিষয়টা তুলে ধরেছে। এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে এবং সত্যের জয় হয়েছে। আমার দেশের জনগণের জন্য কাজ করাই তো আমার মূল কাজ এবং আমার লক্ষ্য উদ্দেশ্য, এবং আমি তো সবসময়টাই চাই যে আমার দেশের জনগণের সাথে আমি থাকবো। কাজে আমার জনগণকে আমি ধন্যবাদ যে আজকে তারা পাশে ছিল বলেই এত তাড়াতাড়ি আমি দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। সেজন্য আমার দেশের বাসীকে এবং প্রবাসী বাঙালিদেরকে আমি ধন্যবাদ জানাই। সবই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখলে, সবর করলে সবই হয়। জাকির হোসেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো ২০০৭ সালে ৭ই মে বলেছিলেন এবং তার আগের ইতিহাসগুলো আমাদের সকলেরই জানা। তিনি যে কথাগুলো সেদিন বলেছিলেন আমরা নিশ্চয়ই সেটা আলোচনায় আনব। আপনি যদি আলোচনাটি শুরু করেন। অধ্যাপক জাকির হোসেন। ধন্যবাদ। বাংলাদেশ ছিল বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই সময় যে চেষ্টাগুলো করা হয়েছিল, জাতীয় চার নেতা যারা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সফল নেতৃত্ব দিয়েছেন। অসম সামরিক শক্তি, একদিকে বাংলাদেশ, আরেকদিকে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি সমর্থিত পাকিস্তান সামরিক জান্তার যে দখলদার বাহিনী ছিল তাদের বিরুদ্ধে অসম যুদ্ধে জয়ী হওয়া, এটি একটি অসম্ভব ব্যাপার ছিল। সেই অসম্ভবকে সম্ভব করে দেখেছেন যারা, তাদেরকে বিনা কারণে, তাদের নামে কোনো মামলা ছিল না, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, সেখান থেকে জেলখানার ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছে। বার্তাটি অধ্যাপক জাকির হোসেন, আপনি যথার্থই বলছেন। ১৯৮১ সালের ১৭ই মে সেই দিনটির কথা বলছেন। এটা ছিল বঙ্গবন্ধু কন্যার প্রথম স্বদেশ প্রত্যাবর্তন। কারণ তার মাত্র ৫ দিন আগে নিউজিক পত্রিকায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার অংশটি এমন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বিপদ জেনেও দেশে কেন যাচ্ছেন। স্পষ্ট উত্তর দিয়েছিলেন, আমি বিপদ জেনেই দেশে যাচ্ছি, কারণ আমি বঙ্গবন্ধুর কন্যা এবং আমি এই শাসক গোষ্ঠীকে মোকাবেলা করতে চাই, আমি বঙ্গবন্ধুর কন্যা এবং মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। তার পরবর্তীতে ইতিহাসগুলো আপনি যেটা বলা শুরু করেছেন, ২০০৭ সালের 7ই মে বঙ্গবন্ধু কন্যার আরেকটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দর্শকদের উদ্দেশ্যে আমি এটা জানি যে এটা সেই সময়ের ভিতরে 1/11 সরকারের পর
আমি প্রেক্ষাপটে যাচ্ছিলাম সেই ক্ষেত্রে জি শাহবাগ। জি 111-এর সরকার প্রতিষ্ঠার পর যখন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, তখন ফিরে আসার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি সৃষ্টি করেছিল, সমস্ত বাধা বিপত্তি ঠিক সেরকম ভাবে মোকাবেলা করেছেন। যেমন আমি বলছিলাম, যেটা বঙ্গবন্ধু কন্যা যখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1981 সালের 17 মে যে ফিরে আসলেন, সে যেরকম বাধা বিপত্তি সৃষ্টি করেছিল, ওইখানে যেরকম হুমকি ছিল এখানেও কিন্তু হুমকি ছিল। কারণ এখানে -2 ফর্মুলা তো আসলে ছিল না, ছিল -1 ফর্মুলা। কারণ এখানে ভালোভাবেই স্পষ্ট ছিল যে বঙ্গবন্ধু কন্যা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি যে পথে হাঁটবেন, কারণ ওই যে 75 সালের পর রাষ্ট্রকে যে লাইনচ্যুত করা হয়েছে, রাষ্ট্র যে পাকিস্তানিকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল, রাষ্ট্রে যে সাম্প্রদায়িকতা শুরু হয়েছিল, রাষ্ট্রে যে সংবিধানকে বা সংশোধনকে যে পর্যায়ে নিয়েছিল, সেরকম আরেকটি চক্র কিন্তু চক্রান্ত এখানে ছিল কিন্তু। কারণ আপনারা জানেন এই সময়ে কাকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, যেটি এখনো আবার নতুন করে বঙ্গবন্ধু কন্যা বারবার বলছেন যে আমাকে সরিয়ে কাকে আনা হবে। তখনও কিন্তু এটি ছিল, কারণ বঙ্গবন্ধু কন্যা ফিরে আসার পর মুক্তিযুদ্ধের লাইনচ্যুত বাংলাদেশকে আবার যে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, সাম্প্রদায়িক শক্তিকে সংবিধান সংশোধন করে আবার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়ালেন, এই যে ঘটনাগুলো ছিল সেই ধারাবাহিকতাই তো আবার 2007 সনের 111-এর পর বঙ্গবন্ধু কন্যাকে যদি সরানো যায়, তাহলে যে পরিকল্পনাটি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল তার বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা অবস্থান নিয়েছিলেন। হ্যাঁ, অধ্যাপক জাকির হোসেন, আপনি যথার্থই বলেছেন। অনেকেই ভুল করে বলে ফেলে এবং অনেকে জেনে শুনেও বলে -2 ফর্মুলা, কিন্তু প্রকৃত অর্থে আপনি যথার্থই বলেছেন, এটা শুধুমাত্র -1 ফর্মুলা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় 16ই জুলাই 2007 সালে। তিনি তার আগের সরকারের প্রধানমন্ত্রী ছিলেন না, ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার নয়, ছিলেন বেগম খালেদা জিয়া। যখন বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ গর্জে উঠল, সারা দেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাধারণ নাগরিক সহ সবাই গর্জে উঠল, তখন 3রা সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। আপনি চিন্তা করে দেখুন, প্রায় 2 মাসের পর তাকে গ্রেপ্তার করা হয়। আমি এই জায়গায় আপনার আলোচনায় আসতে চাই, শেখ হাসিনার যে লড়াইটি 2007 সালে তিনি মার্চ মাসের 15 তারিখে তিনি ব্যক্তিগত সফরে যান এবং তার চিকিৎসাধীন পুত্রবধূ এবং নবজাতক নাতিনী সহ পুত্রকন্যাদের সাক্ষাৎকার এবং গ্রেনেড হামলায় তার যে কানের যে অপূরণীয় ক্ষতি হয়েছিল বঙ্গবন্ধু কন্যার, তার চিকিৎসার উদ্দেশ্যে তিনি 15ই মার্চে যান। কিন্তু 52 দিন তিনি এই লড়াইটা করেছেন দেশে ফিরে আসার জন্য। এই কথায় একটা বাক্য যোগ করলে আমি অন্য আলোচকের কাছে যাব। না, আমি সেই কথাগুলোই বলছি যে বঙ্গবন্ধু কন্যা যাতে ফিরে আসতে না পারে, এটি তো একটা বড় রকমের সিন্ডিকেট, বড় রকমের একটা প্রক্রিয়া ছিল। আপনি যেটা বলছেন যে বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করলেই রাজনীতি আর কোনো অসুবিধা নাই, কারণ খালেদা জিয়া কোনো ফ্যাক্টর সেই সময় ছিল না। কারণ খালেদা একটা যে পথ ধরে রাজনীতিতে আসছেন, সেই পথ ধরে যে কোনো সময় তাকে সরানো সম্ভব। কিন্তু বঙ্গবন্ধু কন্যা, যিনি বঙ্গবন্ধুর কাছ থেকে শুধু তার রক্তের উত্তরাধিকারী আদর্শতে লড়াই শিখেছেন, গণতন্ত্রের লড়াই শিখেছেন, মুক্তিযুদ্ধকে কাছে থেকে দেখেছেন, কাজে সেই বঙ্গবন্ধু কন্যার আগমনটাকে ঠেকানোর জন্যই মূলত ছিল। কারণ তিনি ফিরে আসলে গণতন্ত্রের পক্ষে যুদ্ধ করবেন, মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করবেন, মানবাধিকারের পক্ষে লড়াই করবেন। সেই জন্য তারা চেয়েছিল যে বঙ্গবন্ধু কন্যাকে যদি সরানো যায়, তাহলে তাদের রাজনীতিতে যে ডিজাইনটা ছিল যে তারা দীর্ঘদিন পর্যন্ত এরকম মানে সামরিক বাহিনীর সামরিক ছদ্মবেশে তারা শাসন করবে, অথবা তাদের মনোপুত কাউকে সেখানে বসাবে, যেটি এখনো বঙ্গবন্ধু কন্যা বারবার বলছেন যে আমাকে সরিয়ে কাকে আনবে, কারণ একটি প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক জাকির হোসেন যথার্থই এই কথাগুলো উল্লেখ করেছেন। 1981 সালের 17ই মে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তখন বাংলাদেশের সব পত্র পত্রিকার একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, শিরোনাম ছিল শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে। এবং এই যে আগমন প্রতিরোধ কমিটির কার্যক্রম, যেটা অধ্যাপক জাকির হোসেন চমৎকার করে বলছেন, এই ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। 2007 সালে 7ই মে যখন ফিরে আসেন, তার আগের দিনগুলো কি ভয়ঙ্কর ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। 22 এপ্রিল, অর্থাৎ যখন তিনি
সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন। যখন তিনি লড়াই সংগ্রাম করছেন, বিশ্বের 41টি পত্রিকায় 141টি দেশের 151টি শীর্ষস্থানীয় দৈনিকে শেখ হাসিনার ফিরতে না দেওয়া সম্পর্কিত রিপোর্ট ছাপা হয়েছিল। আপনি গণমাধ্যমের একজন যেমন আপনি যেটা বললেন যে এই যে 81 সালের 17ই মে, এটাকে যদি আপনাকে বুঝতে হয় যে 17ই মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, কারা ফিরতে দেবে না, এটাকে বুঝতে গেলে কিন্তু আপনাকে 75-এ যেতে হবে। 75-এর যে অপশক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল, সেই সময় বঙ্গবন্ধুর 2 কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান ভাগ্যক্রমে, কারণ তারা দেশের বাইরে ছিলেন। ওই শক্তি কিন্তু আপনার 81 সালে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে না দিতে চাচ্ছিল। কারণ তাদের ভয়টা কি? তাদের ভয়টা হচ্ছে যে শেখ হাসিনা, যেটা অধ্যাপক জাকির বলছিলেন, যে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে এই যে বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হয়েছে, এই যে নৃশংসতা, এই যে বিচারহীনতা, এবং যে ইন্ডেমনিটি বিল তৈরি করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারকে রহিত করা হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলবেন, গণমানুষের অধিকারের কথা বলবেন, আওয়ামী লীগকে সংগঠিত করবেন, মুক্তিযুদ্ধের যে মূলনীতি সেই মূলনীতিকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবেন, সেই জন্য সংগ্রাম করবেন। সেই কারণে কিন্তু আপনার 17ই মে 1981 তাকে বাধা দেওয়া হয়েছে। একই ঘটনা কিন্তু আপনার 2007-এ যারা ক্ষমতা দখল করেছে, সেই ব্যারাক থেকে আসা উর্দিপরা মানুষই কিন্তু, যাদের কিছু কিছু দুষ্ট সহোদর 75-এর হত্যাকাণ্ডের কুশীলব হিসেবে কাজ করেছে, সরাসরি নেতৃত্ব দিয়েছে, পিছনে অন্য শক্তিরা ছিল, কিন্তু সেই একই শক্তির দোসরেরা কিন্তু ক্ষমতা দখল করেছে 2006 থেকে 2007। কারণ আমরা 2006-এর পরে সামরিক বাহিনী কেন ক্ষমতা নিল, সেই প্রেক্ষাপটটা যদি আমরা আলোচনা না করি, সেটার ক্ষেত্র কারা তৈরি করলো? সেটার ক্ষেত্র কিন্তু বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। কীভাবে তৈরি করেছিলেন? তার আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। সেই নির্বাচনটাও বিতর্কিত 2001 সালের। 2006-এ যখন আবার নির্বাচনের সময় আসে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উনি টালবাহানা শুরু করলেন। নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতিদের বয়স বাড়ালেন। তারপরে নিজের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি ছিল সেটিকে ধ্বংস করলেন, এবং সেই প্রেক্ষাপটে যখন আর সামাল দিতে না পারলেন, তখন কিন্তু এই যে সামরিক বাহিনী পিছন থেকে একদলকে ক্ষমতায় বসিয়ে দিল। এবং এই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই কিন্তু, বা অবাক করা বিষয়, আপনি যেটা বলছিলেন যে শেখ হাসিনা তো আগের সরকারের প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু প্রথম গ্রেফতার করা হয়েছে কিন্তু শেখ হাসিনাকে। কেন? কারণ শেখ হাসিনাকে নিয়ে যেটা ভয়, আমার সহকর্মী অধ্যাপক জাকির যেটা বলছিলেন, যে শেখ হাসিনাকে নিয়ে ভয় হচ্ছে শেখ হাসিনা গণতন্ত্রের দিশারি, গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। এখন শেখ হাসিনা যদি দেশে ফেরে, তাহলে যারা আজকে সামরিক বাহিনীর সমর্থনে, সামরিক বাহিনীর আশীর্বাদে ক্ষমতা দখল করেছে, তাদের ক্ষমতা তো দীর্ঘস্থায়ী হবে না। এবং আপনি জানেন যে শেখ হাসিনা আসার পরে কিন্তু তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার মুক্তির জন্য এদেশের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে। এই 111-এর সরকার কিন্তু বাধ্য হয়েছে শেখ হাসিনাকে মুক্ত করতে। তো এই যে সবসময় শেখ হাসিনাকে কেন বাধা দেওয়া হয়? শেখ হাসিনাকে বাধা দেওয়া হয় হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে কায়েমি স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান, শেখ হাসিনা হচ্ছে জনগণের সপক্ষে দাঁড়ান, শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের কথা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তি, অন্ধকারের শক্তি শেখ হাসিনাকে তীব্র অপছন্দ করে। তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। সেই কারণে আপনি 1981-তে যে ঘটনা ঘটেছে, 2007-এ একই ঘটনা ঘটেছে। অধ্যাপক ভূঁইয়া, আপনার কাছে ফিরে আসবো। আমি একটু অধ্যাপক আব্দুল মান্নানের কথাগুলো শুনি। তিনি অসংখ্য লেখা লিখেছেন এই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে, এবং 2007 সালের 7ই মে নিয়ে অসংখ্য লেখা আছে। আমি স্মরণ করছি আমাদের মাঝ থেকে যিনি হারিয়ে গেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত কাছের মানুষ,
সাবেক সংসদ সদস্য বেবি মদুদকে, বিশিষ্ট সাংবাদিক। তিনি 2007 সালের এই লড়াই সংগ্রামের এই সময় তিনি একটি বইয়ের সম্পাদনা করেছিলেন। অনেকের কাছে এই বইটা হয়তো এখন নাই, সততা দেশপ্রেমের জয়, বেবি মদুদের। সেই ওখানে বেবি মদুদের যে লেখাটি ছিল, সেই লেখার একেবারে শেষে তিনি লিখছেন, কিছুদিন আগে দ্য ইকোনমিক্স পত্রিকায় প্রকাশিত হয়েছিল 2 বেগমের বিজয় ঘণ্টা বেজে গেছে। সেই পত্রিকায় 10ই মে লিখেছে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসার পর 7ই মের দুদিন পরে, যে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তুঙ্গে, একজন রক স্টারের মতো তিনি দেশে ফিরছেন। তিনিই হচ্ছেন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী, অধ্যাপক আব্দুল মান্নান। আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলছিলেন তার ব্যাকগ্রাউন্ড ডক্টর জাকির বলেছেন, আমাদের তিনি স্টুডিওতে আছেন ডক্টর আলম বলেছেন। দেখেন 17ই মে 1981 সনে যখন শেখ হাসিনা দেশে ফিরেছেন, আমি তারপরে একটা লেখায় লিখেছিলাম, একজন শেখ হাসিনা দেশে ফিরে নাই, বাংলাদেশ দেশে ফিরেছে। কথাটা আমি কেন লিখেছিলাম, 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 30 লক্ষ শহীদের রক্ত বিধৌত বাংলাদেশ হারিয়ে গিয়েছে। এই বাংলাদেশ যেটা আমরা অর্জন করেছিলাম, সেটা আবার একটা মিনি পাকিস্তানে রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনা ওই দীর্ঘ 6 বছর প্রবাস জীবন শেষ করে অত্যন্ত ঝুঁকি মাথায় নিয়ে সেই পরন্ত বিকেলে ঢাকায় দিল্লি থেকে যখন পদার্পণ করেছিলেন, তখন আমার মনে হয়েছিল ওটা একজন তো শেখ হাসিনা না, বাংলাদেশ আবার ফিরে এসছে। এবং সত্যি সত্যি সেই বাংলাদেশকে, পাকিস্তান হয়ে যাওয়া বাংলাদেশকে আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করেছেন। 91 সন পর্যন্ত করেছেন। আশা করেছিলাম 91 সন পরে সেটা শেষ হবে, কিন্তু সেটা হয় নাই, সেটি 96 সন পর্যন্ত হয়েছে। যাক, আপনি আজকের যে কথাটা বলার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, 7ই মে 2007, তার একটা পিছনের প্রেক্ষাপট আছে। হয়তো ওখানে অনেকে ভুলেও যেতে পারেন, কারো মনে থাকলেও হয়তো ঠিক রিলেট করতে পারেন না। সেপ্টেম্বর মাসে 2006 তারিখে আপনার গুলশানের একটা অভিজাত কমিউনিটি সেন্টারে যোগ্য প্রার্থী আন্দোলন নামে কিছু সুশীল সমাজ, ঢাকার একজন ইংরেজি পত্রিকা, দৈনিক পত্রিকার এডিটরের সম্পাদকের আমন্ত্রণে একত্রিত হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যে সামনে নির্বাচন, মানে 2000 শেষে যে অনুষ্ঠিতব্য নির্বাচন, তাদের ভাষায় সেই নির্বাচনে সব দলকে যোগ্য প্রার্থী নিশ্চিত করতে হবে, সব সিটে, সব আসনে, 300 সিটে। এবং সেখানে একটা হচ্ছে প্রার্থীদের মার্কা ভোট, আরেকটা হচ্ছে ইয়েস নো ভোট, মানে আমি কাউকে এখানে চাই না, অর্থাৎ না ভোট দেওয়ার একটা ব্যাপারটা সেখানে ছিল। তো অনুষ্ঠান শেষে একজন খুবই মানে পশ্চিমে সমাদৃত, আমাদের দেশের সুশীল, পশ্চিম বিশ্বে খুবই সমাদৃত তিনি, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে যে নির্বাচনটি আসছে, সেই নির্বাচনে যদি আপনাদের কোনো প্রার্থীর পক্ষে আপনাদের খুব সমর্থন না থাকে, যোগ্য মনে না হয়, তাহলে আপনারা কি করবেন? তখন উনি বলেছিলেন, তাহলে আমরা সেখানে একজন প্রার্থী দিব, আমরা সেখানে একজন প্রার্থী দিব। সেই অনুষ্ঠানে আরেকজন স্বনামখ্যাত অর্থনীতিবিদ এখন আমাদের মাঝে বেঁচে আছেন, নামটা আমি বলেই ফেলি, ডক্টর রেহমান সোবহান, প্রফেসর রেহমান সোবহান উপস্থিত ছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে নির্বাচনে ক্যান্ডিডেট দেওয়া আমাদের কাজ না। এটি উনি বলেছেন, উনি নিজ দায়িত্বে বলেছেন। সেই ব্যক্তি 11 সরকার যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে 3 মাসের জায়গায় এটা অনাদিকাল ধরে চলবে বলে আশা করছিল, ওই ব্যক্তি একটা নিজেই রাজনৈতিক দল খুলেছিল এবং সেখানে সদস্য সংগ্রহ করা শুরু হয়েছিল। যখন সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তিনি কিংস পার্টি, যেটাকে বলি, একবারে সত্যিকার অর্থে কিংস পার্টি শুরু করেছিলেন, যদি সেটা বেশি দূর যেতে পারে নাই। তারপরে আসেন 7ই মের কথা যেটা বলছি,
শেখ হাসিনা গেলেন, তার আপনি জানেন যে গ্রেনেড হামলার কারণে আমি তার সাথে কাছাকাছি কাজ করতে দেখছি, তার কানের একটা সমস্যা হয় মাঝে মাঝে এবং তার চিকিৎসা দরকার হয়, চিকিৎসাটা তিনি লন্ডনে গিয়ে নিয়ে থাকেন। তো তিনি একাগ্র প্রেক্ষাপটটা চাকরির বর্ণনা করেছেন, আরো সকলে আমরা এই বিষয়টা জানি যে খালেদা জিয়া তার যে শাসন সেটাকে দীর্ঘায়িত করার জন্য যত রকমের কারসাজি সব রকমের করেছেন এবং ভোটার লিস্টে ভোটার তালিকায় 1,23,21,00,000 ভুয়া ভোটার পর্যন্ত অন্তর্ভুক্ত করেছেন। নিজের পছন্দের ব্যক্তিদের দ্বারা বিচারপতি আজিজ একেবারে তার সম্মত তাকে দিয়ে নির্বাচন কমিশন সাজিয়েছেন। নির্বাচন কমিশনের এমন সদস্য ছিলেন যারা 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করে আবার বঙ্গবন্ধুর বদন্যতায় তারা দেশে ফিরে এসেছিলেন, তেমন ব্যক্তিও সেই নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত হয়েছিল। যখন শেখ হাসিনা বললেন যে আমরা এই সাজানো পাতানো নির্বাচনে কোনো অবস্থাতেই যাব না, উনি তখন আন্দোলন শুরু করলেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার একটা যে ওই গিয়াসউদ্দিন সাহেব যেভাবে ক্ষমতা দখল করলেন তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। তার প্রেক্ষাপটে যে অবৈধভাবে যে সেনা সমর্থিত একটা সিভিল সরকার ফখরুদ্দিনের নেতৃত্বে ক্ষমতা নিল, মানুষ আশা করেছিল, সাধারণ মানুষ তো এত রাজনীতির মারপ্যাচ বোঝে না, তারা মনে করেছিল তারা বোধহয় 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে তারা আবার চলে যাবে। কিন্তু দেখা গেল যে সেই 3 মাসের মধ্যে তাদের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এবং আমার এখনো মনে আছে যে তাদের মধ্যে একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন, আরেকজন দুইজনই সেনাবাহিনীর লোক। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো তখন বলেছে এই মুহূর্তে নির্বাচন দেওয়া আমাদের প্রায়োরিটি না, আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের সকল যে পদ্ধতি প্রক্রিয়া নির্বাচনের সেগুলোকে একেবারে হালাল করে ফেলা, তারপর নির্বাচনের গণতন্ত্রের ট্রেনটিকে কিভাবে আমরা আবার লাইনে তুলতে পারি সেই কাজটি করা। তো এই কাজগুলো করতে আমাদের সময় লাগবে, 3 মাসে হবে না, আমরা যখন সময় হবে আমরা বলবো। এর মধ্যে শেখ হাসিনা বাইরে গেলেন। দেখেন একজন মানুষ, উনি কোনো যেটা আপনি বললেন যে কোনো ক্ষমতায় ছিলেন না, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। তিনি বাইরে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটার পর একটা মামলা, দুর্নীতি মামলা দেওয়াই শুরু করলো। এমন একটা মামলা দিল হাস্যকর যে তিনি ক্যাশ টাকা নিয়েছেন কত কোটি টাকা, কয়েক কোটি টাকা ক্যাশ টাকা নিয়েছেন। অথবা আব্দুল মান্নান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2007 সালে 15ই মার্চে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। 11ই এপ্রিল তার বিরুদ্ধে যে মামলাটি হলো সেটা হচ্ছে 28 অক্টোবরে পল্টনে সহিংসতার ঘটনায় জামাতের দায়েরকৃত মামলায় 14 দলের 46 নেতাদের বিরুদ্ধে মামলা চার্জশিট দাখিল করেছিল। যদিও বঙ্গবন্ধু কন্যার নাম কিন্তু এজাহারে ছিল না, বঙ্গবন্ধু কন্যার নাম এজাহারে ছিল না, কিন্তু 11ই এপ্রিল তার বিরুদ্ধে মামলাটা দেওয়া হলো। তো এই মামলায় চলতে আছে, তো একটা লোকের বিরুদ্ধে মামলা করলে এটা একটা আদর্শ চিন্তা হচ্ছে। ওই মানুষটা, সবাই তো আর তারেক জিয়ার মতন চিন্তা করে না যে লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দেশ চালাবে। তো মামলা ফেস করবো, বঙ্গবন্ধু করেছেন। হ্যাঁ, যাই থাকুক, আমরা মামলা হলে মামলাকে আমি আদালতে ফেস করবো। বঙ্গবন্ধু কন্যা সেটাই চাইছেন, আমি দেশে গিয়ে দেশে ফিরে মামলাটাকে মুখোমুখি হবো, আইন আদালতের সম্মুখীন হব। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে তখন তত্ত্বাবধায়ক সরকারের নামে যারা ছিলেন তারা বলছেন, আমার এখনো মনে আছে জেনারেল মতিন, তিনি বলছেন তাকে আমরা বলেছি আপনি এখন আসবেন না, আপনি চিকিৎসা করান, আমরা যখন আপনাকে বলবো তখন দেশে পাবেন। কি আশ্চর্যের কথা, যে মানুষটির বাবা পিতা আজীবন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তাকে দেশে ফিরতে হলে একজন সেনাবাহিনীর অফিসারের কাছ থেকে, জেনারেল মতিনের কাছ থেকে পারমিশন নিয়ে দেশে ফিরতে হবে। অথবা আব্দুল মান্নান, আমার যতটুকু মনে পড়ে বঙ্গবন্ধু কন্যার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আপনার লেখায় যা ছিল, আমি সেখান থেকে উৎকলন করি। সেটা হচ্ছে আল জাজিরা টেলিভিশনের ডেভিড ফ্রস্টের সাথে বঙ্গবন্ধু কন্যার একটা সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল এবং সেই দীর্ঘ সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেষে বলছেন, যেটা আপনার লেখায় উল্লেখ ছিল, আমার লেখাটি সামনে আছে, শেষে বলছেন বঙ্গবন্ধু কন্যা ডেভিড ফ্রস্টকে,
আপনি জানেন আমাদের জাতির জনক স্বাধীনতা সংগ্রামের নেতার নেতৃত্বেই আসে গণতন্ত্র। আমি জাতির জনকের কন্যা, কাজেই আমাকে কি করে আটকানো যায়? আমি ছিলাম প্রধানমন্ত্রী, 4 বার সংসদ ছিলাম। এছাড়া গণতন্ত্রের জন্য, জনগণের মৌলিক অধিকারের জন্য আমি সংগ্রাম করেছি। জনগণের জন্যই আমি আত্মনিবেদিত, জনগণের সঙ্গে বেশিরভাগ সময় কাটিয়েছি। কাজেই আমাকে তারা আটকায় কিভাবে, আমি ওটা মানিনি। এটা আপনার লেখায় অংশ না, ছিল। আমি তো সেই কথাটাই বলছি। উনি হিথ্রোতে আসছেন, ফেরত যাচ্ছেন, এটা এক আন্তর্জাতিক কিন্তু আইনের একটা লঙ্ঘন। যে একটা বিমানের টিকিট আছে, আমি বৈধভাবে টিকিট কেটেছি, আমাকে বোর্ডিং পাস দিবেন, এটা আপনি বাধ্য। আমি নিজ দেশে গিয়ে, ওই দেশে গিয়ে আমি গ্রেপ্তার হব কি হব না সেটা আমার সমস্যা, এটা আপনার এয়ারলাইন্সের কেন সমস্যা? কিন্তু এয়ারলাইন্সকে, বিমান যে যে বহরকে, সব বিমান বহরকে একটা সার্কুলার দিয়ে বলেছেন শেখ হাসিনার নামে কাউকে দেশে আনা যাবে না। তো বিমানবন্দর থেকে উনি ফেরত যাচ্ছেন, আসছেন, ফেরত যাচ্ছেন, আসছেন, এই হচ্ছে একটা ঘটনা। তো ফাইনালি তিনি আসলেন বিমানবন্দরে, নামলেন। তারপরে তো আপনি জানেন যে যেটা বলছেন, তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই মহিলাটি এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন, বেগম জিয়া কিন্তু তখন ফুরফুরে মেজাজে বেশ ভালোই আছেন। তাকে গ্রেপ্তার করা হলো সেপ্টেম্বর মাসে, সম্ভবত 3 সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করা হলো। এবং একজন সাংবাদিক, আমি নামটা বলেই ফেলি, সেই সাংবাদিক প্রশ্ন করলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা, যিনি বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে, যে আপনি যে এই শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেন, তো সেটা তো একটা ছিল, এখন খালেদা জিয়াকে তো গ্রেপ্তার করলেন। উনি স্পষ্ট ভাষায় বললেন যে আমাদের একটু ব্যালেন্স করতে হবে, আমাদের একটু ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এই ব্যালেন্সের জায়গায় আসি স্যার। আমি অধ্যাপক জাকির হোসেনের কাছ থেকে শুনে আসি। অধ্যাপক জাকির হোসেন, এতক্ষণ ধরে তো আপনি তো কথাগুলো শুনছেন। আমরা তো খুব ভালো করে জানি যে বঙ্গবন্ধু কন্যার এই সংগ্রামের ইতিহাস। কবি নির্মলানন্দ গুণ তার একটি কাব্যগ্রন্থ ছাপিয়েছিলেন, এবং সেটা হচ্ছে পথে পথে পাথর। এবং তার একটি কবিতা ছিল বঙ্গবন্ধুর কন্যার উদ্দেশ্য করে। তিনি বলেছিলেন, শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি, বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, আপনার পথে পথে পাথর ছড়ানো, পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরুপথ। এই যে বঙ্গবন্ধু কন্যার এই যে সংগ্রাম, লড়াই, এটা তো আমরা দীর্ঘ 4 দশকের অধিক সময় ধরে দেখছি। আজকে 2007 সালের 7ই মে নিয়ে যখন আমরা আলাপ করছি, সেই দিনগুলোর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আপনি আপনার কথাগুলো যদি ব্যক্ত করেন। জি, ধন্যবাদ। যেমনটি আমরা বলছিলাম যে বঙ্গবন্ধু কন্যা দেশের বাইরে যখন ছিলেন তখন যেরকম তার এক ধরনের লড়াই ছিল, দেশের ভিতরে আসার পর আর কোন নেতাকে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে 19 বার 20 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে? বার্তাগুলো স্পষ্ট, কিন্তু যেন চেষ্টা করা হয় নাই। তাহলে কেন বারবার শুধু আঘাতটা বঙ্গবন্ধু কন্যাকে করা হয় কেন? এবং আমি বারবার বলছি, আপনারা শুধু 2007-এর 7ই মায়ের ভিতরে আছেন। আপনি এখন যে অবস্থাটা বিরাজ করছে বাংলাদেশে, আপনি দেখেন যখন বিএনপি তার 100 জনের মতো নেতাকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কারণে যখন বহিষ্কার করছে, 147 জন, এখন পর্যন্ত 147 জন 147 জনের বহিষ্কার করছে, তখন কিন্তু আপনাকে এই যে মানে অত্যন্ত কড়া অবস্থানে তারা করছে, এটার পিছনে কিন্তু একটা বার্তা আছে। এবং তারা যদি আরো সামনে 3য় ধাপে যখন যাবে তারা সেটা করবে। সেই বার্তাটা হচ্ছে পরিষ্কারভাবে, কিন্তু তারা 10ই মে 11ই মে আবার তারা সমাবেশে যাচ্ছে। কারণ কি, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। কারণ শেখ হাসিনা অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে, গণতন্ত্রের সংগ্রাম করার মাধ্যমে, দেশে আইনের শাসন, বিচারহীনতার সংস্কৃতিকে দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি অবস্থা তৈরি করেছেন বাংলাদেশের, যেই অবস্থানকে এখন সমীহ করে, আন্তর্জাতিক বিশ্ব সমীহ করে, সেইখানে সেই অবস্থার ভিতরে কিন্তু একটা যে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সেরকম একটা অবস্থাকে তৈরি করার জন্য আবারও নতুন করে সৃষ্টি করা হচ্ছে। আপনি নির্বাচনে আসবেন না, নির্বাচনটা হয়ে গেল, আপনি যে গ্রাউন্ডে নির্বাচনের কথা বারবার বলছেন, তত্ত্বাবধায়ক সরকার সবাই বলছে, তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আর পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার দেখিয়ে দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে কি করা যেতে পারে। কয়েক সপ্তাহ ফলাফল হয় না। যারা নির্বাচিত হয়েছে তারা নিজেরা বলছে আমি আসলে নির্বাচিত হই নাই,
কিন্তু ওই ইমরান খানের প্রার্থীকে পরাজয় করার জন্য আমাকে জয়ী দেখানো হয়েছে। কতদিন পরে নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে, সবকিছু জানার পরেও, সমস্ত সীমাবদ্ধতা জানার পরেও আপনি ওই কথা বারবার বলছেন। তার মানে আপনার মনে যে একটা চক্রান্ত আছে, একটা ষড়যন্ত্র আছে। এবং আপনি দেখেন এই যে যুক্তরাষ্ট্র যে মানবাধিকার প্রতিবেদনটি প্রকাশ করেছে, সেখানে ঠিক এক্স্যাক্টলি বিএনপি যে কথাগুলো বলে, বিএনপির মিত্ররা যে কথাগুলো বলে, বিচার বিভাগ নিয়ে যে প্রশ্ন উত্থাপন করে, সংবাদপত্রের স্বাধীনতার যে প্রশ্ন উত্থাপন করে, আপনি এই সরকারের দুর্নীতি, অর্থ পাচার সমস্ত কিছু বলছেন, তার পিতাকে গালি দিচ্ছেন। 2 ঘন্টা আগে আপনার একটা লেখা পড়লাম বাংলা ট্রিবিউনে, চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন, দীর্ঘ লেখায় আপনি উল্লেখ করেছেন। আপনি দেখেন যে এর ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে ঠিক যে কথাগুলো বলে কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। যেমন ধরেন একটা কত অসত্য কথা, খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে রাজনীতিকে ধরে রাখার জন্য। তাকে অন্তরীণ করে রাখা হয়েছে, তার তো জেলখানা থাকার কথা। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মতো একটা হৃদয় পেয়েছেন, যে কারণে তাকে প্রথম জেলখানার ভিতরে, পৃথিবীর ইতিহাসে সম্ভবত অন্যতম একটা ঘটনা যে আরেকজনকে, ফাতেমাকে, সেখানে কর্মচারীকে জেলখানার ভিতরে নিয়ে গেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারে খালেদা জিয়ার ক্ষেত্রে, এর আগে প্যারোল হয়েছে, কিন্তু এইভাবে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে জেলখানার বাইরে নিয়ে এসেছেন, এটি প্রথম খালেদা জিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের ইতিহাসে আর ঘটে নাই। কিন্তু তারপরে সেটাকে উপস্থাপন করছে কিভাবে। আর সংবাদপত্রের স্বাধীনতা বা গণতন্ত্রের কথা যেটা বলছে, এখানে তো আজকে তো আপনি যদি বলি যে কথা, ট্রাম্প তো পরিষ্কার বলছে গেস্টাপো প্রশাসন চালাচ্ছে বাইডেন। আমি কি বলবো তাহলে, সেই গণতন্ত্রকে কি বলবো? অথবা যারা একদম নিরস্ত্র ভাবে, যারা শান্তিপূর্ণ ভাবে যারা করছে, বিক্ষোভ করছে, সেখানে কয়েক হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। 2 জন অধ্যাপককে যে গ্রেফতার করা হয়েছে, তার বুকের 9টা পাঁজরের হাড় ভেঙে গিয়েছে, তার হাত ভেঙে গিয়েছে এমন ভাবে, অর্থাৎ অত্যন্ত নৃশংস কায়দা প্রয়োগ করা হচ্ছে। এইটা কি সভা সমাবেশের স্বাধীনতা? ফলে এরকম যদি অনেক কিছু করেন, পরিষ্কার ভাবে একটি চক্রান্ত এখানে দেখা যাচ্ছে। সেই বঙ্গবন্ধু কন্যাকে যেটা দেশে আগার শুরু হয়েছিল, সেটা আবারও চলছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আমরা অনুষ্ঠানে আর 4-5 মিনিট কথা বলতে পারবো। একটু উল্লেখ করি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর 2 কন্যা যেভাবে তাদের লড়াই সংগ্রাম করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে পথ চলেছেন, সেই ইতিহাস অনেক দীর্ঘ, অনেকেরই এখন তা জানা। এবং 2 কন্যার উদ্যোগেই বঙ্গবন্ধু হত্যা মামলার আন্তর্জাতিক তদন্ত কমিটি হয়েছিল। সেখানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা অন্তর্ভুক্ত ছিলেন, টমাস উইলিয়াম ছিলেন, শন ম্যাকব্রাইড ছিলেন, জেফরি টমাস ছিলেন, অ্যাব্রে রোজ ছিলেন। তাদেরকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয়নি এই তদন্ত করবার জন্য। অধ্যাপক আব্দুল মান্নান কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলেন, ষড়যন্ত্রটা কিভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কালো মাকড়সার জাল বিস্তৃত করা হয়েছিল, তখনই আমরা মনে পড়ছিল নবাব সিরাজউদ্দৌলার সময় তৎকালীন সুশীল সমাজের একজন নেতা ছিলেন ইয়ার লতিফ। ইয়ার লতিফ কিন্তু, যে আমরা যে বলি মির্জাফর, আমরা বলি রায়দুল্লভ, তারা যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে তৎকালীন সুশীল সমাজের সেই ইয়ার লতিফরা। আজকের দিনে এই 2007 সালে 7ই মে যখন আলাপ করছি, তখন এই ইতিহাসগুলো তো আমাদের জানা প্রয়োজন। যেমন প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করা দরকার, সেটা হলো, আপনি তো সুশীল সমাজ বলতে সিভিল সোসাইটির বাংলা করেছেন। সিভিল সোসাইটির সত্যিকারের যে সংজ্ঞা, যে গ্রামসিয়ান সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে যদি দেখেন, বাংলাদেশে তো সিভিল সোসাইটি বলে কিছু নাই। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে আছে হচ্ছে একদল এনজিও কর্মী, যারা বিদেশি টাকা, বিদেশি অর্থায়নে এখানে কিছু স্টাডি করে, কিছু গবেষণা করে। বাংলাদেশের মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই, বাংলাদেশের সরকারের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। তাদের বিদেশি অর্থদাতারা যেভাবে তাদেরকে অবস্থান নিতে বলে, তারা সেভাবে অবস্থান নেয়। তো সেই কারণে এই যে তথাকথিত সুশীল সমাজকে আমি সুশীল সমাজ মনে করি না। যে ইংরেজি পত্রিকার সম্পাদকের কথা বললেন, তিনি তো 2009 সালে সরকার পরিচালনার দায়িত্বে আসার পরে বঙ্গবন্ধু কন্যার যে সরকারের সময়
তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে টক শোতে স্বীকারই করে ফেলেছেন যে তিনি কিভাবে কিভাবে তাহলে ধরেন আপনি সাংবাদিকতা করেন, আপনার কাজকে আপনি খবর দেবেন, কিন্তু আপনি সরকার পরিবর্তন, আপনি নির্বাচনী মেকানিজমের সাথে যুক্ত থাকছেন, তাহলে আপনি কোন ধরনের সাংবাদিকতা করছেন? আপনি সুশীল সমাজের কথা বলছেন, কিন্তু আপনি সামরিক বাহিনীর যোগ সাজসে দল বানানোর চেষ্টা করছেন, আপনি বিদেশি প্রভুদের যোগ সাজসে দল বানানোর চেষ্টা করছেন। সেই কারণে আমি বললাম যে এই যে সুশীল সমাজ নামক শব্দটি বা সিভিল সোসাইটির শব্দটির অপব্যবহার হচ্ছে। যারা বাংলাদেশে সুশীল সমাজ দাবি করে, আমি তো এখানে নাম বলতে চাই না, নাম বললে আপনি দেখবেন আপনি শুধু তাদের হিসেবটা নেবেন যে তাদের অর্থের উৎস কি, যে আপনি কার কাছ থেকে অর্থ পেয়ে কথা বলেন। হ্যাঁ, সরকারের অনেক কিছু, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সরকারের সমালোচনা করবার, সরকারের ভালো কাজের প্রশংসা করার, খারাপ কাজের সমালোচনা করার, কিন্তু সেইটা আপনি যখন বিদেশি আশীর্বাদ পুষ্ট হয়ে শুধুমাত্র পশ্চিমা ধ্যান ধারণায় একটা কাজ করে যাবেন, সেইটা মানুষের সামনে পরিষ্কার হওয়া দরকার। সেই কারণে আমি আপনার এই সুশীল সমাজের বিষয়টাকে একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখেন দিন শেষে যেটা আমার সহ আলোচক মান্নান স্যার এবং জাকির ভাই বললেন, যে এই বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতার থেকে হটানো, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা সবচাইতে জরুরি এই শক্তিগুলোর জন্য। কেন জরুরি? কারণ তাহলে 1981 সালের 17ই মে সেই শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি এখনো কার্যকরী রয়েছে। হ্যাঁ, সেইটা এই শক্তিটা তো এখনো বিরাজ করে। এই শক্তিটা কোন শক্তি? এই শক্তিটা কিন্তু 71-এর পরাজিত শক্তি। এই 71-এর পরাজিত শক্তি বিভিন্ন সময়ে প্রতিশোধ পরায়ণ হয়েছে। 75-এ তারা একটা বড় প্রতিশোধ নিয়েছে। তো সেই শক্তি 81 সালে শেখ হাসিনাকে বাধা দিয়েছে। সেই শক্তির প্রেতাত্মারাই কিন্তু বিভিন্ন সময় শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনাকে হত্যার জন্যে অসংখ্যবার অ্যাটেম্প নেওয়া হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্র নিজে জড়িত ছিল, যে রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে বড় উদাহরণ। খালেদা জিয়ার সময়ে শেখ হাসিনাকে 21শে আগস্টে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন? কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটি হয়েছিল, যে মূলনীতির উপর ভিত্তি করে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে চিরতরে কবর দিতে হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তো সেই ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের সাথে দেশীয় কুশীলব, আন্তর্জাতিক কুশীলব, যারা 71-এ পরাজিত হয়েছে, তারাই কিন্তু বিভিন্নভাবে সেই পরাজয়ের প্রতিশোধ তোলার চেষ্টা করে। তো সেই কারণে আপনি যখন কোনো ঐতিহাসিক প্রপঞ্চকে আলোচনা করতে যান, সেটাকে একটা লং হিস্টোরিক্যাল স্প্যানে আপনার দেখতে হবে। ইভেন এটাকে আরও পিছনে যেতে হবে, যে এই যে বঙ্গবন্ধুর অপরাধ কি? পাকিস্তান ভেঙে ফেলা। যে পাকিস্তান ধর্মের ভিত্তিতে গঠিত হয়েছিল, তার বিপরীতে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলা জাতীয়তাবাদীর উপর ভিত্তি করে যে বাংলাদেশ উনি করেছিলেন, যে শোষণমুক্ত বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নকে চিরতরে কবর দেওয়ার জন্যই এই ষড়যন্ত্র চলতে থাকবে। এই জন্যে যারা আমরা মুক্তিযুদ্ধের মূলনীতিতে বিশ্বাস করি, তাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের তিনজন অতিথি তারা খুব গুরুত্বপূর্ণ যে আলোচনাটি করলেন, এই আলোচনাটি আরও সময় ধরে করতে পারলে অনেক তথ্যই কিন্তু বেরিয়ে আসতো। নিশ্চয়ই আমরা আলোচনা আগামীতে করব। কবি হাসান হাফিজুর রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং ধানমন্ডির 32 নম্বর রোডের সেই 677 নম্বর বাড়িতে যে যখন কথা বলছেন, কবি হাসান হাফিজুর রহমান বারবার শেখ হাসিনাকে আপনি আপনি বলে সম্বোধন করছিলেন। তখন বঙ্গবন্ধু কন্যা বলছেন, আমি আপনার চেয়ে অনেক বয়সে কম, ছোট, আপনি বারবার আপনি আপনি করছেন কেন? তখন কবি হাসান হাফিজুর রহমান বলেছিলেন, শেখ হাসিনা, আপনিই তো বাংলাদেশ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি।